ওয়েলকাম সবাইকে। আশা করি ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে। তো আহ, আজকে আমাদের সিডিপির একদম প্রথম ক্লাস শুরু হয়েছে, তাই তো। 1 নম্বর ক্লাস তোমরা সবাই দেখতে পাচ্ছ মোটামুটি। তো এই যে আজকের 1 নম্বর ক্লাস, এই আজকের 1 নম্বর ক্লাসে আমরা সিডিপির একদম বেসিক জিনিস সম্পর্কে কিন্তু প্রথম ধারণা নেব। ওকে। তো দেখো, প্রথম থেকে যদি আমরা সিডিপিকে ভালোভাবে বুঝতে চাই বা বুঝতে পারি, তো সিডিপি একটা ব্যাপক ক্ষেত্র কিন্তু রয়েছে টিচিং এক্সামে। শুধুমাত্র সিডিপি 30 নম্বরের জন্য নয়, এর সাথে সাথে অন্যান্য বিষয়ে সমস্ত পেডাগজিগুলো মিলে প্রায় 100 নম্বরের উপরে সিডিপি থেকেই কিন্তু প্রশ্ন আসে, তাই না? তাই আমরা এখানে যখন পড়া আজকে থেকে শুরু করছি একদম প্রথম ক্লাস থেকে, তাহলে কি করব, আমরা সব কিছু একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছুকে কিন্তু জানবো বা জানার চেষ্টা করব। ওকে। আমি যথাসাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে তোমাদের সব কিছুকে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, প্রথম আমরা আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কি না, সেটা হলো মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং বিকাশের ইতিহাস। অর্থাৎ এই যে আমাদের সাবজেক্টটা রয়েছে সিডিপি, যেটাকে বাংলাতে কি বলা হয়, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বলা হয়, অর্থাৎ শিশু মনোবিজ্ঞান, তাই না? তো এই যে মনোবিজ্ঞান শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই মনোবিজ্ঞান শব্দটা কোথা থেকে এলো বা কিভাবেই বা এলো, সেটা সম্পর্কে আমাদেরকে আজকে একটু জানবো প্রথমে। দেখো, তো এই যে মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞান কথাটা কি, কথাটার সাথে দুটো শব্দ জড়িত, তাই না? একটা হলো মন, আর একটা হলো কি, আর একটা হলো বিজ্ঞান। তাহলে এই যে মন, প্রত্যেকটা মানুষের মন রয়েছে, তাই না? মন রয়েছে, আমরা সবাই জানি। যদিও বিজ্ঞানের সাপেক্ষ কোনো প্রমাণ এখনো মেলেনি যে মন বলে কোনো কিছু রয়েছে প্রত্যেকটা প্রাণীর, কারণ মনকে দেখা যায় না। হ্যাঁ, মৃত মানুষকে কাটলে তার ভিতরে হৃৎপিণ্ড, ফুসফুসের মতো মন বলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো নেই। সেই কারণে বিজ্ঞান বিশ্বাস করে না, কিন্তু আমরা সবাই এটা ওপেন সিক্রেট যে হ্যাঁ, মন বলে একটা জিনিস কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রাণীর। তো এই যে মন, এই মন সম্পর্কে জানার যে বিজ্ঞান, সেটাকে কি বলা হচ্ছে, মনোবিজ্ঞান বলা হচ্ছে। এবার টিচার হওয়ার জন্য বা টিচার এক্সামের জন্য এই মনোবিজ্ঞান কেন এত জরুরি? কারণ তোমরা যখন টিচার হয়ে যাবে প্রাইমারি স্কুলে ছোট বাচ্চাদেরকে, তাদেরকে পড়ানোর জন্য সবার প্রথম তাদের এই মনটাকেই কিন্তু তোমাদের বুঝতে হবে, যে তারা এখন পড়তে চাইছে কিনা, কেউ দুঃখে আছে কিনা, কেউ অতিরিক্ত উল্লাসে আছে কিনা, তাই না? তো সেই কারণে মোটিভেশনটা তবেই তো তৈরি হবে তাদেরকে পড়ার দিকে, তবেই আমরা মনোযোগী করতে পারবো, তাই না? তাদের মনটা বোঝার ফলে। এই যে মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞানকে ইংরেজিতে সাইকোলজি বলা হয়। সাইকোলজি, এই সাইকোলজি শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে এসেছে। ওকে। আচ্ছা, এই যে প্রথম শব্দ সাইকোলজি, গ্রিক দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লগোস। প্রথম শব্দ যে সাইকি রয়েছে, এই সাইকি কথার অর্থ কি? সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা বা মন। ওকে। আর লগোস কথার অর্থ হচ্ছে অধ্যয়ন করা বা জ্ঞান অর্জন করা। তাহলে আমরা যদি এই ওয়ার্ডটা, সাইকোলজি ওয়ার্ডটার প্রাচীন অর্থ একটু খুঁজে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এই ওয়ার্ডটার মধ্যে, এই ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে না, আত্মার বিজ্ঞান বা আত্মা সম্পর্কে জানা। মন মানে অ্যাকচুয়ালি এখানে আত্মা বোঝানো হচ্ছে, আত্মা বা মন সম্পর্কে জানা। এটাকেই এই পড়াশোনার এই শাখাটার মূল কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয়েছে। ওকে। অতএব মনোবিজ্ঞানের কি অর্থ হচ্ছে? মনোবিজ্ঞানের অর্থ দাঁড়াচ্ছে মন বা আত্মার অধ্যয়ন, তাই তো। এবার বলো, যে বিজ্ঞান সে কি কখনো আত্মা বা মন এসব কোনো কিছুকে স্বীকার করে? করে না তো। সেই কারণে কিন্তু একটা ঝামেলা তৈরি হলো পরবর্তীকালে। আচ্ছা, তার আগে মনে রাখবো, এই যে আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি, এটা প্রথমে কোন সাবজেক্টের অংশ ছিল? আমরা মনে রাখবো, এটা কিন্তু প্রথমে দর্শন, ফিলোসফির একটা অংশ ছিল। ফিলোসফির একটা অংশ ছিল, দর্শন বিষয়ের একটা শাখা ছিল। পরবর্তীতে এটা দর্শন সাবজেক্ট থেকে বেরিয়ে নিজে একটা আলাদা সাবজেক্ট তৈরি হয়। ওকে। তো মনোবিজ্ঞান বা সাইকোলজির সংজ্ঞা যদি আমরা দেখি, দেখো, মনোবিজ্ঞান হলো একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া এর বৈজ্ঞানিক অধ্যয়ন করা হয়।
তাহলে যে কোনো প্রাণীর বা মানুষের মন সম্পর্কে মনের আচরণ প্রক্রিয়া সম্পর্কে জানার বিজ্ঞানকেই আমরা মনোবিজ্ঞান বলছি, খুব সহজ কথায়। আচ্ছা, মনোবিজ্ঞানের সংজ্ঞার ক্রমবিকাশ কিভাবে এলো, মনোবিজ্ঞান কথাটা কিভাবে এলো? না দেখো, প্রথম পর্যায়ে কি হলো না, প্রথম পর্যায়ে এটার ছিল আত্মার অধ্যয়ন, স্টাডি অফ সোল। তাহলে প্রথম পর্যায়ে মনোবিজ্ঞানকে কিসের অধ্যয়ন বলা হতো? আত্মার অধ্যয়ন বলা হতো। মনোবিজ্ঞানকে প্রথম পর্যায়ে আত্মার অধ্যয়ন বলা হতো, মনে রাখবো। আচ্ছা, সবচেয়ে প্রাচীন সংজ্ঞা অনুযায়ী মনোবিজ্ঞান হলো কি না, মনোবিজ্ঞান হলো আত্মার অধ্যয়ন। সব থেকে প্রাচীন সংজ্ঞা অনুযায়ী মনোবিজ্ঞানকে আত্মার অধ্যয়ন বলা হতো। বিশ্বের প্রথম দার্শনিকরা এই মত পোষণ করতেন, একদম প্রথম দিকে এরকম মনে করা হতো। প্রধান সমর্থক কারা ছিল? দেখো, প্রধান সমর্থক ছিল কারা না, প্রধান সমর্থক ছিলেন প্লেটো। প্লেটোর নাম আমরা মোটামুটি সবাই শুনেছি, তাই না? এই যে প্লেটো ছিলেন এই যে আত্মার বিজ্ঞানের প্রধান সমর্থক। এছাড়া অ্যারিস্টটল, এরা কিন্তু একদম প্রাচীন দিকেকার প্রাচীনপন্থী দার্শনিকদের মধ্যে পড়েন। তো প্লেটো, অ্যারিস্টটল এরা কিন্তু আমাদের মনোবিজ্ঞানের প্রাচীন সমর্থক ছিলেন বা প্রাচীন দার্শনিক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কয়েকজন প্রাচীন দার্শনিকের নাম, তো মনে রাখবো আমরা প্লেটো, অ্যারিস্টটল এনারা। আচ্ছা, সমালোচনা কি করা হলো না, তারা যখন বললেন যে মনোবিজ্ঞান হলো আসলে আত্মার বিজ্ঞান, আত্মাকে নিয়ে পড়াশোনা করা, তখন বলা হলো যে আত্মাকে তো কখনো প্রত্যক্ষভাবে দেখা যায় না। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আত্মা আছে, এটা আধ্যাত্মিকভাবে বিশ্বাসযোগ্য, কিন্তু লজিক্যালি বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেটা তো এখনো পর্যন্ত প্রমাণিত সত্য নয়। তাহলে একটা সাবজেক্টকে কিভাবে আমরা বলতে পারি যে এমন কিছু নিয়ে পড়াশুনো করছে যেটার সায়েন্টিফিক্যালি কোনো অস্তিত্বই নেই, তাই না? আত্মার তো কোনো অস্তিত্ব নেই, তাহলে আত্মা সম্পর্কে কিভাবে পড়াশুনো করা যাচ্ছে? তো সেই নিয়ে একটা বিরোধ তৈরি হলো। তাই তখন এই সংজ্ঞাটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো, বলা হলো যে না, মনোবিজ্ঞানকে আত্মার অধ্যয়ন বা স্টাডি অফ সোল বলা চলবে না। তাহলে কি দরকার? তাহলে আবার একটা নতুন নাম দরকার, তাই না? তারপরে দ্বিতীয় পর্যায়ে এসে আবার একটা নতুন নাম দেওয়া হলো, সেটা হচ্ছে মনের অধ্যয়ন বা স্টাডি অফ মাইন্ড। ওকে, মনের অধ্যয়ন বা স্টাডি অফ মাইন্ড। আচ্ছা, এখানে কি হলো দেখো, মনের অধ্যয়ন যখন বলা হচ্ছে, এই পর্যায়ে বলা হলো যে মনোবিজ্ঞান হলো মনের অধ্যয়ন বা স্টাডি অফ মাইন্ড। প্রধান সমর্থক কারা ছিলেন? প্রধান সমর্থকের নামগুলো একটু কঠিন, একটু দেখে রাখতে পারো, যদিও আশা করা যায় এরকম প্রশ্ন খুব একটা দেয় না। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের টেটের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সিডিপি প্রথম থেকে শিখতে গেলে কিন্তু এগুলো একটু জেনে রাখতে হবে, তাই না? একদম অ বা ক খ যেমন আমরা শিখি, তারপরে যেমন বাংলা ব্যাকরণ শিখি, ঠিক সেরকম এটাও তাই। সিডিপির এই অধ্যায়টা একটু জেনে সিডিপি কোথা থেকে এলো, কিভাবে এলো, তারপরে থেকে আমরা সিলেবাস ভিত্তিক জিনিসগুলো জানবো। দেখো, প্রধান সমর্থক কে ছিলেন না, পম্পোনাজি নামক একজন দার্শনিক। তিনি কিন্তু ইতালির একজন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি এই যে মনের বিজ্ঞান, ঠিক আছে, আত্মার বিজ্ঞান নয়, কিন্তু মনের বিজ্ঞান বা মনের অধ্যয়ন এটার সমর্থক ছিলেন। এরপরেও আবার সমালোচনা উঠে এলো, কি হলো যে মন অত্যন্ত চঞ্চল, তাই মনকে অধ্যয়নের বিষয় হিসাবে নির্ধারণ করা কঠিন। আরও একটা পোক্ত প্রমাণ কি দেওয়া হলো যে এই মনেরও কিন্তু কোনো অস্তিত্ব নেই, বৈজ্ঞানিক অস্তিত্ব নেই। তাহলে কি দরকার না, এই নামটাও কিন্তু এবার পাল্টানো দরকার। তৃতীয় পর্যায়ে এসে আবার একটা নতুন নাম দেওয়া হলো কি না, চেতন মনের অধ্যয়ন। আমরা যখন ফ্রয়েডের থিওরি পড়ব তখন তোমরা দেখতে পাবে ফ্রয়েড মনকে 3 ভাগে ভাগ করবেন, কনসাস, সাবকনসাস, আনকনসাস, ঠিক আছে, চেতন, অর্ধচেতন আর অচেতন। তো এই মনের এটুকু জেনে রাখো, একটা মন, মানুষের মনকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ধাপে ভাগ করা হচ্ছে, চেতন মন, অর্ধচেতন মন আর অচেতন মন। এবার বলা হলো তৃতীয় পর্যায়ে এসে বলা হলো যে মনকে, তাহলে এই সাবজেক্টটাকে বলা হলো, নাম দেওয়া হলো কি, চেতন মনের অধ্যয়ন, স্টাডি অফ কনসাস মাইন্ড। ওকে, SCM, স্টাডি অফ কনসাস মাইন্ড। দেখো, এই পর্যায়ে বলা হলো মনোবিজ্ঞান হলো চেতন মনের অধ্যয়ন। ঠিক আছে, চেতন মন বলতে আমরা কি বুঝি? চেতন মন বলতে আমাদের সেই মানসিক অবস্থা যেখানে আমরা সজাগ থাকি। মানে ধরো, এখন যদি আমি জিজ্ঞেস করি যে যারা এই ভিডিওটা দেখছো যে তোমাদের নাম কি, তোমার নাম কি, তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, হ্যাঁ, তুমি ফট করে অ্যান্সার দিতে পারবে। তুমি যখন স্কুলে পড়াশুনো করতে, ঠিক, তো স্কুলের টিচাররা এসে প্রেজেন্ট করতো, নাম প্রেজেন্ট করতো, তো তখন রোল নাম্বার অনুযায়ী ডাকা হতো, তাই না? রোল নাম্বার 1 2 3 4। এবার ধরো তোমার রোল নাম্বার 4, এবার যখনই স্যার বা ম্যাম তিনি 4 বলছেন তখন তুমি প্রেজেন্ট দিচ্ছ, প্রেজেন্ট ম্যাম বলছো। ওকে, তো এই যে রোল নাম্বার 4 এটা তোমার,
এটা তোমার কিন্তু সজাগ মনে আছে, সেই কারণে কাউকে কিন্তু প্রতিদিন বলে দিতে হয় না যে এই দেখো এবার তোমাকে প্রেজেন্ট দিতে হবে, তাই না? তুমি নিজেই বুঝতে পারো। তো যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর তুমি কোনো কিছু না ভেবেই হুট করে বলতে পারো, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের সজাগ মনের মধ্যে থাকে। যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোন শহরে বা কোন গ্রামে, তোমার বাবার বা মায়ের নাম কি, তোমার কোনো ডাক নাম আছে কিনা বাড়িতে, সেটা কি, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে কি ভাবতে হয় যে হ্যাঁ আমার ডাক নাম কি যেন ছিল, এমন কি ভাবতে হয়? হয় না তো। তাহলে এই তথ্যগুলো, এই ডেটাগুলো সব থাকে কোথায়? আমাদের কনসাস মাইন্ডে। মনে রাখবে, এই যে কোনো একটা বইয়ের চ্যাপ্টার দেখবে, প্রথম দিন পড়ার পর তারপরে যখন কোয়েশ্চেন অ্যান্সার করছো খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে প্রথম দিন পড়লে জিনিসটা কিন্তু তোমার কনসাস মাইন্ডের মধ্যে থেকে গেল। এর পরবর্তীতে যখন প্রশ্ন উত্তর করছো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারছো, কারণ তখন মনে আছে ব্যাপারটা। কিন্তু 1 মাস পরে আবার যখন না পড়ে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ওই চ্যাপ্টারেরই করতে যাবে, তখন কিন্তু একটু অসুবিধা হবে, কারণ চেতন মন থেকে আস্তে আস্তে সেটা কিন্তু অর্ধচেতন মনের দিকে চলে গেছে। এটা শিখন চ্যাপ্টারে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে তৃতীয় পর্যায়ে নাম দেওয়া হয়েছিল কি? চেতন মনের অধ্যয়ন। এখানে প্রধান সমর্থক কে ছিলেন? উইলিয়াম জেমস ছিলেন, উইলিয়াম উন্ড। এই যে উইলিয়াম উন্ডের নামটা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ ইনি খুব বিখ্যাত একজন ব্যক্তি সিডিপির টোটাল সিডিপিকে অনেক রকমভাবে তিনি কিন্তু প্রভাবিত করেছেন, তাই উইলিয়াম উন্ডের নামটা মনে রাখবে। আচ্ছা, উন্ড সম্পর্কে জানবো আমরা লাস্টে আজকে। তিনি একটা গবেষণাগার স্থাপন করেছিলেন, ঠিক আছে? মনোবিজ্ঞানের গবেষণাগার কোথায়? না, জার্মানির লাইপজিগ শহরে। ঠিক আছে, কোথায়? জার্মানির লাইপজিগ শহরে তিনি প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। ওকে, আচ্ছা, এরপরে দেখো সমালোচনা যদি দেখি, এখানেও কিন্তু আবার সমালোচনা এলো। ঠিক, আমাদের মন শুধু চেতন নয়, এটি 3টে স্তরে বিভক্ত: কনসাস, সাবকনসাস, আনকনসাস, তাই না? আমাদের মনে 3টে ভাগ। তাহলে কেউ কেন মনের এই যে সিডিপি, যেটাকে আমরা এখন বলছি সিডিপি বিষয়টাকে, এটাকে কেন তাহলে শুধুমাত্র চেতন মনের বিজ্ঞান বলবে? সেটা কি অর্ধচেতন বা অচেতন মনের অন্তর্ভুক্ত নয়? মন তো 3টে নিয়েই তো মন, তাহলে কেন কেবলমাত্র একটার উপরে নাম রাখা হবে, তাই না? এই নিয়ে কিন্তু আবার একটা বিবাদ তৈরি হলো যে এরা তাহলে কি দোষ করলো, সাবকনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড কি দোষ করলো? এরাও তো মনের মধ্যে পড়ে, তাহলে এদের নামে নাম নেই কেন? তো এই জন্য এই নামটাকে পুনরায় আবার বাদ দিয়ে দেওয়া হলো। এরপরে চতুর্থ পর্যায়ে এসে কি হলো না, বলা হলো এটাকে আচরণের অধ্যয়ন। এটা কে বলেছেন? এর মধ্যে প্রধান একজন ছিলেন, তার নাম ছিল হফডিং। ওকে, এই হফডিং ছিলেন এবং আরও অনেকে ছিলেন, তারা কিন্তু আচরণের অধ্যয়ন বলে গৃহীত করেছেন নামটাকে। সর্বশেষে বর্তমানে গৃহীত সংজ্ঞা অনুযায়ী মনোবিজ্ঞান হলো কি না, বর্তমানে মনোবিজ্ঞান হলো আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন, সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার। হিন্দিতে এই সংজ্ঞাকে মনোবিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই যে আচরণের বিজ্ঞান, এটাকেই পরবর্তীতে নাম দেওয়া হয়েছে কি? মনোবিজ্ঞান। তাহলে এই যে 3টে ধাপের পরে চতুর্থ ধাপে কিন্তু এইভাবে আমাদের মনোবিজ্ঞান নামটা সৃষ্টি হলো। আচ্ছা, এই মনোবিজ্ঞানের মানে আধুনিক মনোবিজ্ঞানের সমর্থক কারা রয়েছে? উডওয়ার্ড রয়েছেন, ওয়াটসন রয়েছেন, স্কিনার রয়েছেন, মুন রয়েছেন, এরকম অনেক জন মনোবিজ্ঞানী কিন্তু রয়েছেন, যারা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান সম্পর্কে বলে গৃহীত করেছেন। ওকে, তারপরে দেখো, তাহলে একবারে সারসংক্ষেপে আমরা যদি দেখি, তাহলে প্রথমে এই মনোবিজ্ঞানকে কি বলা হয়েছিল? এটাকে আত্মার অধ্যয়ন বলা হয়েছিল। কারা? একদম প্রাচীন মনোবিজ্ঞানী যারা ছিল বা দার্শনিক যারা ছিল, প্লেটো, অ্যারিস্টটল, এরা বলেছিল মনোবিজ্ঞানকে কি না আত্মার অধ্যয়ন। তারপরে কি বলা হলো? তারপরে আত্মার অস্তিত্ব নেই, সেই জন্য বলা হলো এটা মনের অধ্যয়ন। কে বলেছিলেন? পম্পনজি বলেছিলেন। তারপরে কি বলা হলো? এটাকে কনসাস মাইন্ডের অধ্যয়ন, চেতন মনের অধ্যয়ন। তখন বাকিরা বললো তাহলে সাবকনসাস, আনকনসাস মাইন্ডের অধ্যয়ন নয় কেন? তাই জন্য এই নামটাও আবার পাল্টে লাস্টে এলো কি? আচরণের অধ্যয়ন, বা এটাকেই তারপরে মনোবিজ্ঞান নামকরণ করা হলো। ঠিক আছে, তো এইভাবে মনোবিজ্ঞান সাবজেক্টের নামকরণটা এসেছে। প্রথমে তাহলে এটা কি ছিল? দর্শনের একটা শাখা ছিল, ফিলোসফির একটা শাখা ছিল। পরবর্তীকালে এই সমস্ত ধাপের মধ্যে দিয়ে এটা নির্দিষ্ট একটি বিষয় হয়ে আত্মপ্রকাশ করেছে।
আচ্ছা, মনোবিজ্ঞানের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যদি দেখি আমরা, তাহলে দেখো ফাদার অফ এক্সপেরিমেন্টাল লার্নিং, হ্যাঁ, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, মনে রাখবো আমরা উইলিয়াম উন্ডকে। তিনি দেখো 1779 সালে জার্মানির, এই যে বললাম জার্মানির লাইপজিগ শহরে প্রথম একটা ল্যাব তৈরি করেছিলেন। কি ল্যাব? যেখানে গবেষণা করা হতো এই মনোবিজ্ঞান সাবজেক্টকে নিয়ে গবেষণা করা হতো। কোথায়? জার্মানির লাইপজিগ শহরে। কে করেছিল? উইলিয়াম উন্ড। সেই কারণে উইলিয়াম উন্ডকে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক বলা হয়। মাথার মধ্যে গেঁথে নাও এটা কিন্তু। পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উইলিয়াম উন্ড, উইলিয়াম উন্ডকে। আচ্ছা, তিনি কি করেছিলেন? জার্মানির লাইপজিগ শহরে একটি গবেষণাগার স্থাপন করেছিলেন। আচ্ছা, নেক্সট একটি মনে রাখবে, আচরণবাদের জনক কাকে বলা হয়? আচরণবাদ, আচরণবাদী কাদের বলে? যারা মানুষের আচরণ নিয়ে গবেষণা করেন। জে.বি. ওয়াটসনকে, ওকে, জে.বি. ওয়াটসনকে আচরণবাদের জনক বলা হয়। আচরণকে মনোবিজ্ঞানের মূল বিষয় হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই দুটো প্রশ্ন এমসিকিউতে খুব দেয়। ওকে, তারপরে ব্যক্তি মনোবিজ্ঞানের জনক, এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ নয় এই দুটোর মতো, ঠিক আছে, তবুও জেনে রাখা ভালো আমাদের। ব্যক্তি মনোবিজ্ঞানের জনক বলা হয় কাকে? আলফ্রেড অ্যাডলারকে। তিনি ব্যক্তির স্বকীয়তা এবং হীনমন্যতা গ্রন্থি নিয়ে গবেষণা করেছিলেন। ঠিক আছে, হীনমন্যতা মানে হচ্ছে কি, যে আমি পারবো না, আমি আমার দ্বারা হবে না, এই ধরনের যে চিন্তাভাবনাকে হীনমন্যতা বলা হয়। আর ভারতে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনকের সূচনাকে, এই জিনিসটা মনে রাখবে, প্রফেসর এস.এন. সেনগুপ্ত, প্রফেসর এস.এন. সেনগুপ্ত। তিনি কি? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো, সারা পৃথিবীর মধ্যে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? জার্মানির লাইপজিগ শহরে। কে করে? উইলিয়াম উন্ড করে। আর ভারতের মধ্যে কলকাতাতে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপিত হয়। কে করে? এস.এন. সেনগুপ্ত করেছিলেন। ওকে, এখানে যা শর্টকাটে সব কিছুই দেওয়া আছে আমাদের, যে সাইকি, সাইকি মানে আমরা প্রথমেই বললাম আত্মা বা মন, এবং লগস মানে হচ্ছে অধ্যয়ন বা স্টাডি করা। এই দুটো গ্রিক শব্দ থেকে আমাদের আত্মার অধ্যয়ন কথাটা এসেছিল। আর এটাকে সমর্থন করেছিল কারা? প্লেটো, অ্যারিস্টটল, এনারা সব এটাকে সমর্থন করেছিল, তাই না? দ্বিতীয় দেখো, বর্তমানে স্বীকৃত কি? বর্তমানে এই বিষয়টার নাম আচরণের বিজ্ঞান বা মনোবিজ্ঞান। আচ্ছা, আচরণবাদের জনক কাকে বলা হয়? ওয়াটসনকে বলা হয়। এই লাইনটা মনে রাখবো, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক উইলিয়াম উন্ড। তিনি প্রথম জার্মানির লাইপজিগ শহরে মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেছিলেন। ওকে, গবেষণাগার স্থাপন করেছিলেন। ব্যক্তি মনোবিজ্ঞানের জনক বলা হয় আলফ্রেড অ্যাডলারকে। আর ভারতবর্ষের মধ্যে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার কলকাতাতে স্থাপন করেন এস.এন. সেনগুপ্ত মহাশয়। ওকে, আর আমাদের এই যে মন, এটা আমরা ফ্রয়েডের তত্ত্বে পড়বো এরপরে কোনো একটা দিন। তো আমরা জানি আমাদের মনের তিনটে স্তর রয়েছে, কনসাস বা চেতন মন, সাবকনসাস মাইন্ড বা অর্ধচেতন মন, এবং আনকনসাস মাইন্ড বা অচেতন মন। এই মনকে তিনটে ভাগে কে ভাগ করেছিলেন? সিগমুন্ড ফ্রয়েড ভাগ করেছিলেন। ওকে, নেক্সট দেখা যাক মনোবিজ্ঞানের শাখা, মনোবিজ্ঞানের শাখা বা ব্রাঞ্চেস অফ সাইকোলজি। দেখো, বিশুদ্ধ, এটাকে মূলত প্রথমত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ মনোবিজ্ঞান বা পিওর সাইকোলজি। এটা কি? যে মনোবিজ্ঞান শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিসগুলো থাকবে। যেমন ধরো পিয়াজের তত্ত্ব, সেটাকে তুমি শুধুমাত্র অ্যাপ্লাই করলে না, শুধুমাত্র থিওরিতে পড়লে। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব আমরা শুধু থিওরিতে পড়লাম। এগুলো হচ্ছে কি? এগুলো বিশুদ্ধ মনোবিজ্ঞানের অন্তর্গত, পিওর সাইকোলজির অন্তর্গত। ওকে, সেগুলো বইয়ের মধ্যে শুধুমাত্র পড়বো, সেটা বিশুদ্ধ মনোবিজ্ঞান, শুধু থিওরি। আচ্ছা, ফলিত মনোবিজ্ঞান কোনটা? ফলিত অর্থাৎ যেটাকে আমরা ফলনশীল করতে পারবো, কাজে লাগাতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমরা যখন পিঁয়াজের থিওরি পড়লাম বা প্যাভলভের প্রাচীন অনুবর্তন পড়লাম, সেটাকে যখন বাস্তবে কাজে লাগাতে পারলাম, কোনো একটা কুকুর বা বিড়ালকে ট্রেনিং দেওয়ার জন্য, হ্যাঁ, বা শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তখন সেটা ফলিত মনোবিজ্ঞানের অন্তর্গত হবে। তাহলে মনোবিজ্ঞানের নীতিগুলো যখন কোনো নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারিকভাবে প্রয়োগ করা হয়, তখন তাকে কি বলা হবে? ফলিত মনোবিজ্ঞান। তাহলে সহজ ভাষায় বলে দিই, যে যখন মনোবিজ্ঞানের বিভিন্ন থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলো শুধু যখন কেবলমাত্র থিওরিটিক্যালভাবে পড়াশুনো করা হয়, সেটাকে বিশুদ্ধ মনোবিজ্ঞান বলা হয়। আর কেবল পড়াশুনো না করে পড়াশুনোর বাইরে এসে সেই থিওরিগুলোর যে জিস্ট, সেটাকে হাতে কলমে বাস্তবে প্রয়োগ করা হয়, তখন সেটা সেই শাখাটাকে বলা হয় ফলিত মনোবিজ্ঞান। ওকে,
আচ্ছা, এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষামূলক মনোবিজ্ঞান, আর ক্রিমিনাল সাইকোলজি অপরাধমূলক মনোবিজ্ঞান, এবং ক্লিনিক্যাল সাইকোলজি, এই তিনটি জিনিস রয়েছে। এডুকেশনাল সাইকোলজি মানে কি, যেটা আমাদের জানা দরকার, তাই না? তোমরা সবাই পড়ছো যে টিচার হওয়ার জন্য শিক্ষার্থীদের মন বোঝার জন্য যে মনোবিজ্ঞান, সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। একটা হয় ক্রিমিনাল সাইকোলজি, বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, যেমন ধরো সিআইডি, ইডি, এই ধরনের, এবং আরও উচ্চ পদস্থ যে সমস্ত গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, তো তারা কি করে, তারা অপরাধীদের মনটাকে, অপরাধীরা কিভাবে, ক্রিমিনালরা কিভাবে চিন্তা করে, হ্যাঁ, সেটাকে সেই সম্পর্কে তারা প্রচুর দক্ষ হয়, এবং সেই সম্পর্কে বুঝে বুঝে তারা কিন্তু মূল অপরাধী পর্যন্ত পৌঁছাতে পারে। এই ধরনের সাইকোলজিকে ক্রিমিনাল সাইকোলজি বলা হয়। আর একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। তো ডাক্তারবাবুদেরও কিন্তু এক ধরনের মনোবিজ্ঞান পড়তে হয়, কেমন না, রোগীর মনকে বোঝার জন্য। দেখবে যে কোনো অপারেশনের আগে বা অসুস্থ মানুষকে যখন সান্ত্বনা দেওয়া হয় বা বুঝিয়ে বলা হয় কোনো কিছুকে, সেটা বড় অসুখ হোক বা ছোট অসুখ হোক, বুঝিয়ে বলা হয়, তখন সেখানেই কিন্তু তার অর্ধেক রোগ সেরে যায়, তাই না? সে কিন্তু চাঙ্গা হয়ে যায় পুরোপুরি। তো এই জিনিসটাকে ক্লিনিক্যাল সাইকোলজি বলা হয়। এটা মূলত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর আরও ব্যাপক প্রয়োগ রয়েছে, আমি জাস্ট সংক্ষেপে বললাম। দেখো, যখন মনোবিজ্ঞানকে শিক্ষার সাথে যুক্ত করা হয়, সেটা তখন শিক্ষামূলক মনোবিজ্ঞান হয়ে যায়। আর আমরা ডিএলএড, বিএড ইত্যাদি ট্রেনিং যারা করেছি, আমরা প্রত্যেকে কিন্তু এই শিক্ষামূলক মনোবিজ্ঞানের সাথেই জড়িত, বা এটা নিয়েই আমরা পড়াশুনো করছি। ঠিক, শিক্ষামূলক মনোবিজ্ঞান কি না, শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে মনোবিজ্ঞানের নীতিগুলো শিক্ষাক্ষেত্রে ব্যবহারিকভাবে প্রয়োগ করা হয়, যাতে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো সম্ভব হয়। ওকে। আচ্ছা, শিক্ষার অর্থের পরিবর্তন, শিক্ষার ধারণা সময়ের সাথে সাথে বদলে গেছে। শিক্ষা সবসময় কিন্তু একটা ফ্লেক্সিবল জিনিস। আগে যেমন পড়াশুনো হতো, এখনকার সিলেবাস, কারিকুলাম, পড়াশুনোর পদ্ধতি সব কিছু পাল্টে গেছে। এবং আজ থেকে 10-20 বছর পরে যখন আমরা দেখব, তখন দেখব স্কুল কলেজে ছেলেমেয়েরা কেউ আর বই খাতা নিয়ে যাচ্ছে না, স্মার্ট ট্যাবলেট নিয়ে যাচ্ছে, তাই না? তো এই রকমভাবে কিন্তু শিক্ষাটা ফ্লেক্সিবিলিটি রয়েছে এর মধ্যে, হ্যাঁ, এটা সবসময় পরিবর্তনশীল। আচ্ছা, বর্তমানের আধুনিক ধারণা দেখো, শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করা। হ্যাঁ, শুধুমাত্র পাঠ্যক্রম মানে বই পড়ে একগাদা মুখস্থ করিয়ে একগাদা নম্বর পাওয়া নয়, বরং তার সাথে সাথে বিভিন্ন স্কলাস্টিক, কো-কলাস্টিক অ্যাক্টিভিটি করানো, হ্যাঁ, কো-কারিকুলার অ্যাক্টিভিটি করানো, সহ পাঠক্রমিক কার্যবলী যেগুলোকে বলি, খেলাধুলা, কর্মশিক্ষা, শারীরশিক্ষা, যোগব্যায়াম ইত্যাদি, আরও বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন কিছু হতে পারে, নাটক, গান, কবিতা, আনন্দ, সব কিছু নিয়ে একটা পাঠ্যক্রম তৈরি হয়। ওকে, এই সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য পূরণ শিক্ষামূলক মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দেখো, প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে একটা আদর্শ যে শিক্ষাদানের প্রসেস, সেখানে কয়েকটা উপাদানের প্রয়োজন হয়, তাই না? প্রথম যে সবথেকে বেশি যে উপাদান দরকার, সেটা হচ্ছে শিক্ষার্থী, তাই না? শিক্ষার্থী যাদেরকে আমরা পড়াচ্ছি, শিক্ষার্থীর প্রতিটি আচরণ প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় ক্ষেত্রে বিশ্লেষণ করা সম্ভব হয়। শিক্ষার্থী আজকের শিক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কিন্তু বর্তমানে রয়েছে, আমরা জানি। তাই শিক্ষার্থী আধুনিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবস্তুকে শিক্ষার্থী, এটা মনে রাখবো। শিক্ষার্থী ছাড়া শিক্ষাদান কখনোই সম্ভব নয়। আচ্ছা, দ্বিতীয়, শিক্ষার্থীর পরে কি দরকার? টিচার্সদের এক্সপিরিয়েন্স দরকার, লার্নিং এক্সপিরিয়েন্স। সেই কারণেই কিন্তু ট্রেনিং করানো হয়, ডিএলএড, বিএড যাই বলো, ট্রেনিং করানো হয়। কারণ তাদেরকে বুঝতে হবে, শিশুদের মন বুঝতে হবে, তাদের গ্রোথ ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, কোন শিক্ষার্থী পিছিয়ে পড়ছে, কে বুঝতে পারছে না নাকি কেউ বুঝতে পারছে, সেগুলো সব বোঝা দরকার শিক্ষক শিক্ষিকাদের। তাই তাদের শিখন অভিজ্ঞতা প্রয়োজন। তৃতীয়ত কি না, শিখন প্রক্রিয়া, কোন পদ্ধতিতে, কোন স্টাইলে টিচার পড়াচ্ছেন। ওকে, অবরোহী না আরোহী, নাকি গল্প বলা, নাকি অন্য কোনো মেথড তিনি ইউজ করবেন, অর্থাৎ কোনভাবে বললে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে, তার টিচিং স্টাইল, স্কিল, এটাই হচ্ছে শিখন প্রক্রিয়া। এটাও কিন্তু শিক্ষাদানের জন্য একান্ত প্রয়োজন। আর চতুর্থত কি, শিখনের পরিবেশ দরকার, তাই না? মাছের বাজারের মাঝখানে আমি যদি 10টা ছাত্রকে নিয়ে গিয়ে অঙ্ক করাতে বসি, সেটা কি হবে? হবে না, তাই না? পুজোর সময় গম গম করে মাইক বাজছে চারিদিকে, সেখানে যদি আমি কোনো একটা বাচ্চাকে বলি বসে বসে এখন পড়া করো আমার কাছে, তার কি মন বসবে? বসবে না। তো টিচিংয়ের জন্য একটা নির্দিষ্ট ইতিবাচক পরিবেশের প্রয়োজন হয়, একটা শিখন সুলভ পরিবেশের দরকার হয়, যেখানে শিক্ষার্থীরা মনোনিবেশ করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে।
আচ্ছা, উপাদানের ক্ষেত্রে দেখো, শিক্ষক তো একান্তই দরকার, শিক্ষক এবং শিক্ষার্থী উভয় দরকার, পাঠ্যক্রমও দরকার। শিক্ষককে আত্মদর্শন এবং আত্ম উন্নয়নের সুযোগ দেয় শিক্ষককে। শিক্ষার্থীরা সক্ষমতা বুঝে সেই অনুযায়ী পাঠদান করতে সাহায্য করে। আত্মদর্শন আত্ম উন্নয়ন মানে কি? আমি একজন যদি টিচার হয়ে স্কুলে যাই পড়াতে, সেখানে গিয়ে আমি প্রথমে ধরো ক্লাস 1-এর বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখাচ্ছি, তো আমি সেখানে প্রথমে আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তখন দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী তারা বুঝতে পারছে না, তখন আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে দেখো, আমি নিজেই কিন্তু বুঝতে পারলাম, আমার অভিজ্ঞতা হলো যে আমি প্রথম ক্ষেত্রে যেভাবে বোঝাচ্ছিলাম সেটা কঠিন দুর্বোধ্য লাগছে শিক্ষার্থীদের কাছে, তাই সহজ করে বোঝালাম। তাহলে আমি আমার নিজেকে আরও বেশি, আমার টিচিং স্কিলটাকে আরও বেশি একটু উন্নত করতে পারলাম। তো এটাই হচ্ছে আত্ম উন্নয়ন আর নিজের সম্পর্কে বোঝা, এটাই হচ্ছে আত্মদর্শন, যে হ্যাঁ এইভাবে হচ্ছে না, তাহলে আমি এইভাবে বোঝাই, গল্প বলে বোঝাই বা অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝাই, এটাই হলো আত্মদর্শন। শিক্ষার্থীর ভূমিকার পরিবর্তন কি না, শিক্ষামূলক মনোবিজ্ঞানের প্রয়োগের আগে ও পরে শিক্ষার্থীর ভূমিকায় বেশ কিছু পরিবর্তন আছে। যেমন আগে কি ছিল? আগে শিক্ষকই শিক্ষার কেন্দ্র ছিলেন, অর্থাৎ টিচার যা বলতো শিক্ষার্থীরা সেটাই করতো। কিন্তু বর্তমানে আমরা জানি এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক একটা শিখন প্রক্রিয়া। তাই এখানে শিক্ষার্থী সম্পর্কে, শিক্ষার্থীর মূল শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীই থাকবে, এটাই সত্যি কথা। ওকে। আচ্ছা, এবার এই যে শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন ভাগ থাকে, দেখবে খুব অতি সক্রিয় শিক্ষার্থী থাকে, তারা প্রচুর প্রশ্ন করে, যাই কাজ দেবে তারা করে আনে। আবার থাকে খুব কম সক্রিয়, লেস অ্যাক্টিভ শিক্ষার্থী থাকে, তারা লাস্টের দিকে বসে, তারা পড়াশুনোও করে না, হোমওয়ার্কও করে না, এরকম একদম একটা স্কুলের কথা আমি বলছি। ওকে, তো উভয় রকমের শিক্ষার্থী কিন্তু শ্রেণীকক্ষে থাকে। তো টিচারের মূল কাজ কি হবে? টিচারের মূল কাজ হবে অতি সক্রিয় শিক্ষার্থীদেরও যেমন সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, ঠিক একইভাবে কম সক্রিয় শিক্ষার্থী তাদেরকেও এমন কিছু অ্যাক্টিভিটি করানো যেটার মাধ্যমে তারা টিচিং লার্নিং প্রসেসটার মধ্যে অংশগ্রহণে আনন্দ পায়, তারাও এবার আস্তে আস্তে পড়াশোনাটাকে আনন্দের মতো উপভোগ করতে পারে। ওকে, এটাই কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক আমরা পড়লাম প্রথমের দিকে, শিক্ষামূলক যে মনোবিজ্ঞানের জনক এডওয়ার্ড লি থর্নডাইক বা E.L. থর্নডাইক, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। থর্নডাইকের একটা থিওরিও রয়েছে, আমরা পড়ব পরবর্তীতে। তো থর্নডাইককে মনে রাখবো শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক বলা হয়। তো এক কথায় আমরা যদি এখানে দেখি, তো মনোবিজ্ঞান আমরা কত প্রকার পড়লাম? মনোবিজ্ঞান 2 প্রকার পড়লাম, বিশুদ্ধ এবং ফলিত। বিশুদ্ধ মনোবিজ্ঞান কোনটা? কেবলমাত্র থিওরি যার মধ্যে রয়েছে। আর ফলিত মনোবিজ্ঞান কোনটা? ফলিত মনোবিজ্ঞান হলো সেই থিওরিটাকে আমরা যখন বাস্তবে অ্যাপ্লাই করব। ওকে, শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো ফলিত মনোবিজ্ঞানের একটা শাখা। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবো। কেন এটা ফলিত মনোবিজ্ঞান মনে হতে পারে? দেখো, ফলিত মনোবিজ্ঞান মানে হলো আমরা যেটা পড়ে শিখছি সেটাকে অ্যাপ্লাই করব। আমরা শিক্ষামূলক মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজিতে তুমি শিখছো যে শিক্ষার্থীদেরকে কিভাবে জয়ফুল লার্নিং, আনন্দদায়ক শিখন দেওয়া হয়। এটা কি কেবলমাত্র বই পড়ি শিখেই যাবে? অবশ্যই না। তুমি শ্রেণীকক্ষে ক্লাসে গিয়ে এটাকে প্রয়োগ করবে, তাই না? তাহলে আমরা যেটা শিখছি সেটাকে প্রয়োগ করতে পারছি। সেই কারণে এডুকেশনাল সাইকোলজিকে মনে রাখবো আমরা ফলিত মনোবিজ্ঞানের অন্তর্গত করা হয়। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? E.L. থর্নডাইককে শিক্ষামূলক মনোবিজ্ঞান বা এডুকেশন সাইকোলজির জনক বলা হয় E.L. থর্নডাইককে। শিক্ষাগত প্রক্রিয়ায় 5টি উপাদান থাকে। ওকে, 5টি উপাদান থাকে, যে 5টি উপাদান সম্পর্কে আমরা প্রথমে পড়লাম। কি কি উপাদান থাকে? না, শিক্ষার্থী থাকেন, শিক্ষক থাকেন, শিক্ষকের টিচিং এক্সপিরিয়েন্স বা শিখন অভিজ্ঞতা থাকে, শিখন প্রক্রিয়া থাকে এবং একটা শিক্ষণযোগ্য পরিবেশ থাকে। এই 5টা উপাদান কিন্তু থাকে। আধুনিক শিক্ষায় শিক্ষার্থী কিন্তু সেন্ট্রাল রোল, মানে শিক্ষার্থী কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক শিক্ষা বর্তমানে, শিক্ষক কেন্দ্রিক নয়। শিক্ষক কেন্দ্রিক শিক্ষা আগে ছিল, এখন শিশু কেন্দ্রিক শিক্ষা। ওকে, শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য হলো সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। সর্বাঙ্গীন বিকাশ মানে কি? কেবলমাত্র জ্ঞানীয় বিকাশ বা বৌদ্ধিক বিকাশ না ঘটিয়ে শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক সব দিকের বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার মূল লক্ষ্য।
পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক কার্যক্রম উভয়ই এর মধ্যে থাকবে। অর্থাৎ পাঠ্যক্রম মানে হচ্ছে একটা বইয়ের মধ্যে যে যে বিষয়গুলো আমরা পড়তে হয় আমাদেরকে, সেটা পাঠ্যক্রমের অন্তর্গত। আর সহপাঠক্রমিক কার্যক্রম মানে পাঠ্যক্রমের বাইরে আরও যা যা করি, খেলাধুলা, নাচ গান, স্কুল কলেজের কোনো প্রোগ্রাম, সেই সমস্ত কিছু সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত। তো উভয়ের কিন্তু সমান গুরুত্ব রয়েছে। শিক্ষামূলক মনোবিজ্ঞান অতি সক্রিয়, ঠিক আছে, শিক্ষামূলক মনোবিজ্ঞান অতি সক্রিয় শিক্ষার্থীর শক্তিকে সঠিক পথে পুনর্নির্দেশ করতে সাহায্য করে এটা। ওকে, শিক্ষামূলক মনোবিজ্ঞান অতি সক্রিয় হাইপার অ্যাক্টিভ শিক্ষার্থীকে সঠিক পথে পুনর্নির্দেশ করে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা খুব বেশি অ্যাক্টিভ থাকে ক্লাসে, তাদেরকে অ্যাক্সিলারেট করা হয়। অ্যাক্সিলারেট মানে হলো তাদের ধরো ক্লাস 3-র বাচ্চা, ক্লাস 3 সমস্ত পড়া তার আত্মস্থ হয়ে গেছে, সে সব কিছু সুন্দরভাবে পড়ে ফেলেছে, তখন তাকে ক্লাস 4-5-এর কিছু কিছু অল্প স্বল্প অঙ্ক ইংরেজি তাকে পড়ানো শুরু করা হলো। এই জিনিসটাকে বলা হয় অ্যাক্সিলারেশন করা। ওকে, গতি বাড়ানো। আচ্ছা, মন 3টে স্তরে বিভক্ত আমরা পড়লাম। কি না, কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড আর আনকনসাস মাইন্ড। ঠিক আছে, 3টে স্তরে আমাদের মন বিভক্ত। আর এটা বিভক্ত কে করেছিলেন? সিগমুন্ড ফ্রয়েড। ওকে, তাহলে আমাদের প্রথম ক্লাস আজকের এত দূর পর্যন্ত ছিল। ওকে, যার যেখানে অসুবিধা, যদি কোথাও থাকে অসুবিধা, যেহেতু এটা রেকর্ড ক্লাস, তো আমি এই মুহূর্তে তো ফিডব্যাক নিতে পারছি না, যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে লিখে দেবে যে এই জায়গাটা বুঝতে পারোনি। আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি অসুবিধা থাকে আমি পুনরায় কিন্তু বোঝানোর আরও সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস 1 এত দূর পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস আমাদের ক্লাস 2-তে আমাদের সিলেবাস ভিত্তিক ধরে ধরে কিন্তু বিষয়টা আলোচনা করা শুরু হবে এবার। ওকে, তো আজকের মতো এখানে থাকলো, টাটা।